এবারের বাজেট হতে হবে অসুস্থ বাবার কৃষক ছেলের বাজেটের মতো, যার ঘরে বাবার চিকিৎসা ব্যয় আছে, স্ত্রী সন্তান আত্মীয় আছে, ঘর মেরামতের খরচ আছে এবং দেনাও আছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম ভাই, উপস্থিত আছেন কেন্দ্র নেতৃবৃন্দ, বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের বিভিন্ন দায়িত্বে কর্মরত বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার বিভিন্ন বন্ধুগণ, যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ 30 মে আমরা বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে উপনীত হয়েছি। এই বাজেট প্রস্তাবনা দেওয়ার পূর্বে আমাদের একটি বাস্তবায়ন কমিটি হয়েছিল। সে বাস্তবায়ন কমিটি দীর্ঘ কয়েক বছরের বাজেট প্রস্তাবনা করেছি আমরা। এবছরের সরকার যে বাজেট দিতে যাচ্ছে সেই বাজেটকে পর্যালোচনা করেছি, করে সামগ্রিকভাবে দেশের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রস্তাব তৈরি করেছি। সেই প্রস্তাবনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পেশ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশ্বিক মহামারী করোনা পরিস্থিতি সামাল দিয়ে বিশ্ব আপন প্রবাহে ফিরছিল। বিশ্ব অর্থনীতি মুক্ত স্বাধীন নিঃশ্বাস নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় পৃথিবী মুখোমুখি হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের, যার প্রভাবে গোটা বিশ্বের অর্থনৈতিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। একদিকে রাশিয়া ইউক্রেন লড়াই, অপরদিকে জাতীয় অর্থনীতিতে চরম মাত্রায় টালমাটাল অবস্থা। মুদ্রাস্ফীতি বাংলাদেশের রিজার্ভ অর্থকে ক্ষুধার্ত হাঙরের মতো খেয়ে ফেলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ জনগণের নাভিশ্বাস উঠেছে। পরিস্থিতির এমন এক নাজুক মুহূর্তে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার তার তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট আগামী 9 জুন 2022 জাতীয় সংসদে উপস্থাপন করার পরিকল্পনা নিয়েছে। বাংলাদেশের 2022-23 অর্থ বছরের বাজেট ঘোষণার খবর স্বাভাবিকভাবেই নাগরিক হিসেবে আমাদের জন্য পর্যবেক্ষণমূলক দৃষ্টির দাবি রাখে। আবার সচেতন শিক্ষার্থীদের প্রতিনিধিত্বশীল ছাত্র সংগঠন হিসেবে শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষার্থীদের বাজেট প্রস্তাব প্রদানে আগ্রহী করে তোলে। বাংলাদেশের সচেতন শিক্ষার্থী হিসেবে দেশের কথিত অগ্রগতি আমাদেরকে চরমভাবে ভাবিয়ে তুলেছে। বিভিন্ন সংস্থার প্রকাশিত জরিপ অনুযায়ী বাংলাদেশে জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা বর্তমান মুহূর্তে $432 বা 37,584 টাকা। উন্নয়নের নামে বৈদেশিক ঋণের পাহাড় গড়ে তোলা হয়েছে। আগের তুলনায় ঋণের সুদ পরিশোধে ব্যয় করতে হয়েছে 67.65%। ধনী বৃদ্ধির তালিকায় বিশ্বে বাংলাদেশ শীর্ষে অবস্থান করলেও ধনী গরিবের বৈষম্যে রয়েছে আসমান জমিন ব্যবধান। অর্থনৈতিক সমীক্ষা 2021 অনুযায়ী দেশে দরিদ্র মানুষের সংখ্যা 20.5% এবং হতদরিদ্র মানুষের সংখ্যা 10.5%। দিন দিন মাথাপিছু আয় বৃদ্ধির কথা শোনা গেলেও দেশে 25 লক্ষেরও বেশি মানুষ গৃহহীন, যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ। দুর্নীতি জাতীয় উন্নতির অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। টিআইবি রিপোর্ট অনুযায়ী দক্ষিণ এশিয়ার প্রিয় মাতৃভূমি দুর্নীতিতে দ্বিতীয় এবং বিশ্বের 12তম দেশ হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। বিগত 50 বছরে দেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে 88,61,000 কোটি টাকা এবং বিদেশে অর্থ পাচারের পরিমাণ দাঁড়িয়েছে 8 লাখ কোটি টাকা। বিভিন্ন জাতীয় দৈনিকের তথ্য মতে আমরা জানতে পেরেছি যে আগামী 2022-23 অর্থ বছরের জন্য সরকার প্রায় 6,80,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে, যাতে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7.5% এবং মূল্যস্ফীতি ধরা হয়েছে 5.5%। পাশাপাশি 2,43,000 কোটি টাকার বাজেট ঘাটতি ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা চলতি অর্থ বছরে ধরা হয়েছিল 2,15,000 কোটি টাকা। সেই হিসেবে আগামী অর্থ বছরে ঘাটতি বাড়তে পারে 28,000 কোটি টাকা। স্বাধীনতার 50 বছর অতিক্রান্ত হলেও দেশের জনগণকে এখনো সবকিছুর জন্য কেন্দ্রের মুখাপেক্ষী হতে হয়।
অথচ সংবিধানের 9, 11, 59 ও 60 অনুচ্ছেদে জনগণের প্রতিনিধির মাধ্যমে স্থানীয় বিষয়াবলী পরিচালনার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু জনকল্যাণমূলক সব কিছু এখন বাজারের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, আর তৃণমূলের সিদ্ধান্ত গ্রহণের সব অধিকার সংকুচিত করা হচ্ছে। জাতীয় বাজেটে তৃণমূলের কোনো মূল্যায়ন নেওয়া হচ্ছে না। যে জনগণের জন্য বাজেট, সেই জনগণের মতামতকে বাজেটে চরমভাবে উপেক্ষিত করা হচ্ছে। আমরা সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি যখন শুনেছি দেশের একজন কর্তা ব্যক্তি নিজেই বলেছেন, বাজেট বরাদ্দে প্রয়োজনীয়তার চেয়ে রাজনীতি বেশি গুরুত্ব পায়। বাজেটকে বেশি অংশীদারিত্বমূলক করতে আগে প্রতি বছরই প্রাক বাজেট আলোচনা হতো, যেখানে সামান্য কিছু হলেও সাধারণ জনগণ মতামত প্রদান করতে পারত। কিন্তু করোনার কারণে 2020-21 ও 2021-22 অর্থ বছরে তা খুব একটা হয়নি। এবারও একই অবস্থা দেখা যাচ্ছে, যা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের জন্য মোটেও কল্যাণকর নয়। সব দিক বিবেচনায় এবারের বাজেট হতে হবে প্রয়োজনমুখী বাস্তবতার আলোকে নির্ধারিত। অগ্রাধিকার ভিত্তিতে খাত ভিত্তিক বরাদ্দ দিতে হবে, বিলাসিতা নয়, বরং প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। আয়ের অনুপাত ঠিক রেখে ব্যয় নির্বাহ করতে হবে। আন্তর্জাতিক সৌন্দর্যে মুগ্ধতা নিয়ে নয়, বরং দেশীয় প্রয়োজন পূরণে আত্মনিমগ্ন হতে হবে। জিডিপি প্রবৃদ্ধির মোহে প্রলোভনে নয়, বাজেট হতে হবে মানুষের বাঁচার প্রয়োজনে। মোট কথা, এবারে বাজেট হতে হবে অসুস্থ বাবার কৃষক ছেলের বাজেটের মতো, যার ঘরে বাবার চিকিৎসা ব্যয় আছে, স্ত্রী, সন্তান, আত্মীয় আছে, ঘর মেরামতের খরচ আছে এবং দেনাও আছে। আমরা নিম্নোক্তভাবে আগামী 2022-2023 অর্থ বছরের শিক্ষার্থীদের বাজেট প্রস্তাব করছি। আমরা দাবিমূলক প্রস্তাবনা এবং খাতওয়ারি প্রস্তাবনা, এই দুই ভাগে আমাদের বাজেট প্রস্তাবনাকে ভাগ করেছি। শুরুতেই দাবিমূলক প্রস্তাবনা। 2022-23 অর্থ বছরের বাজেটে আমরা 16 দফা দাবি প্রস্তাব করছি। দাবি 1, সর্বগ্রাসী পুঁজিবাদী সাম্রাজ্যবাদ ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পরিবর্তে জনকল্যাণমুখী ইসলামী অর্থ ব্যবস্থা চালু করতে হবে। 2, ঋণ নির্ভর বাজেট থেকে অতি দ্রুত ফিরে আসতে হবে। দাবি 3, প্রবৃদ্ধিতে অসমতা দূর করতে হবে। দাবি 4, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। দাবি 5, বিদেশ থেকে ভোগ্যপণ্য আমদানিকে নিরুৎসাহিত করতে হবে। দাবি 6, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে দামি কিছু বিলাসপণ্য আমদানি কয়েক মাসের জন্য বন্ধ করতে হবে। দাবি 7, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ সচল রাখতে হবে। আমদানির ক্ষেত্রে খাদ্য সামগ্রীর করের হার কমাতে হবে। দাবি 8, আমদানি ও রপ্তানির সার্বিক মূল্যে ভারসাম্যতা আনতে হবে। দাবি 9, জনপ্রশাসনে বাজেট কমিয়ে 12% বেশি দেয়া যাবে না। এছাড়াও প্রশাসনিক ব্যয় ও মন্ত্রী আমলাদের বেতনে শতকরা 60% খরচ কমাতে হবে। সরকারি গাড়ি, জ্বালানি, বিদ্যুৎ সহ আনুষঙ্গিক ব্যয় শতকরা 50% কমাতে হবে। দাবি 10, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং মুদ্রাস্ফীতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি 11, কর ফাঁকি এবং মুদ্রা ফাঁকি বন্ধ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাবি 12, কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিল করতে হবে। দাবি 13, অভ্যন্তরীণ সম্পদ আহরণে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করতে হবে, যেমন বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা ইত্যাদি। দাবি 14, বাংলাদেশে কর্মরত বিদেশিদের কর ফাঁকি বছরে 12,000 কোটি টাকা। এই বিশাল কর ফাঁকি রোধ করে কর আদায় করতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। দাবি 15, বিদেশে টাকা পাচার রোধে ঋণ খেলাপি বন্ধ করতে হবে এবং সরকারি বিভিন্ন প্রকল্পে 10 টাকার জিনিস 1000 টাকা ক্রয়ের মতো জালিয়াতি বন্ধ করতে হবে। দাবি 16, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়বে না এমন অবকাঠামো খাতে এবছর বাড়তি অর্থ বরাদ্দ বন্ধ করতে হবে। দ্বিতীয় ভাগে খাতওয়ারি প্রস্তাবনার বিষয়ে আমরা আলোচনা করব। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি রোধ। বিশ্বব্যাপী মূল্যস্ফীতির প্রভাব বাংলাদেশেও পড়েছে। এর সঙ্গে অসাধু ব্যবসায়ীদের কারসাজি ও অতি মুনাফাখোরির ফলে মূল্যবৃদ্ধি। বিবিএস এর হিসাব মতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার 6.2%, যা বিশ্বের অনেক দেশের তুলনায় কম। তবে বেসরকারি থিঙ্ক ট্যাঙ্কগুলোর জরিপ অনুযায়ী দেশের মূল্যস্ফীতি আরও বেশি। বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতি 12% অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিংয়ের পাশাপাশি বেসরকারি সেক্টরে বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধিতে বাজেটে প্রণোদনা ও বরাদ্দ থাকতে হবে। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আমদানি কমিয়ে দেশেই উৎপাদনের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। শিক্ষা খাতের প্রস্তাবনা।
করোনার প্রকোপে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থা এক মহা সংকটময় মুহূর্তে উপনীত হয়েছে। করোনার প্রভাবে শুধুমাত্র মাধ্যমিক পর্যায়েই ৪৫% শিক্ষার্থী ঝরে পড়েছে, যারা এখন বিভিন্ন কলকারখানায় শ্রমিক হিসেবে নিযুক্ত আছে। এসব শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরাতে সরকারের কাছে এবছরে বাজেটে বিশেষ প্রণোদনা ঘোষণার আহ্বান জানাচ্ছি। শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি আমরা প্রতি বছর বলে গেলেও সরকার এতে কর্ণপাত করছে না। শিক্ষা খাতের বাজেটকে আমরা ব্যয় হিসাবে না দেখে সামাজিক বিনিয়োগ হিসেবে দেখার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। যে কোনো দেশের শিক্ষা বাজেটে সেই দেশের মোট বাজেটের ন্যূনতম ১৫-২০% বা জাতীয় আয়ের ৪-৬% হওয়া প্রয়োজন, কিন্তু বাংলাদেশে তা জাতীয় বাজেটের মাত্র ১১.৯%। মাথাপিছু আয়ের ক্ষেত্রে আমরা নাকি পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত থেকে উন্নত, তাহলে অন্তত ভারতে শিক্ষা খাতে যে বরাদ্দটা দেয়া হয় সেটাই আমাদের দেয়া হোক, যদিও ভারতেরটাও অপ্রতুল। বছরের পর বছর শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ রাখার ফলাফল আমরা দেখছি। জ্ঞান সূচকে ১৩৮টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১২তম। আমাদের উপরে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, ভারত, পাকিস্তান সবাই। উচ্চশিক্ষা খাত কিংবা প্রাথমিক শিক্ষার দিক থেকেও আমাদের অবস্থান আরও নিচে। বছরের পর বছর এই খাতে বরাদ্দ কম রেখে একটি বকা জাতি বানানো হচ্ছে আমাদের। গ্রাম ও শহরে শিক্ষার মানের তারতম্য নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানের সমমান্বয়ন ঘটাতে বাজেটে গুরুত্ব দিতে হবে। গবেষণা, আবাসন ও পরিবহন সংকট নিরসনের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। কারিগরি, বিজ্ঞান প্রযুক্তি ও কৃষি শিক্ষার প্রসারে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে। ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে দেশের অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট বৃদ্ধির পরিবর্তে দেশের শিক্ষা খাত ও গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দের উপর গুরুত্ব আরোপ করতে হবে। পাশাপাশি মাদ্রাসা সহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। খাতওয়ারি প্রস্তাবনায় এবারে আমরা কৃষি খাত নিয়ে আলোচনা করব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও প্রতি বছর দেশের মানুষের খাদ্য চাহিদা মেটাতে নির্ভর করতে হয় অন্য দেশের উপর, যা বাংলাদেশকে খাদ্যে এখনও আমদানি নির্ভর প্রমাণ করে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে কৃষক যেন দুশ্চিন্তায় নিপতিত না হয়, এটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কৃষি গবেষণা ও উন্নয়নে বরাদ্দ বাড়াতে হবে। সরকারের কৃষি সম্প্রসারণ ও কৃষি বিপণন কর্তৃপক্ষগুলোর সমতা বাড়াতেও কৃষিতে বিশেষ বরাদ্দ দিতে হবে। বিভিন্ন জাতীয় দৈনিকের সূত্রে আমরা জেনেছি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে রাজনৈতিক আন্দোলন এবং খামার খাতে কর্মসংস্থান সংক্রান্ত অস্থিতিশীলতা সৃষ্টি এড়াতে সরকার আগামী ২০২২-২৩ অর্থ বছরের বাজেটে সার প্রণোদনা বাড়িয়ে ১৫,০০০ কোটি টাকা রাখার পরিকল্পনা করেছে। যদিও চলতি অর্থ বছর অর্থাৎ ২০২১-২২ অর্থ বছরের এপ্রিল পর্যন্ত সরকারের প্রকৃত ভর্তুকি প্রায় ১৩,৩৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে এবং সেটা বেড়ে ২৫,০০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই আমাদের দাবি হলো, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য সারের ওপর ভর্তুকি আরও বৃদ্ধি করার পাশাপাশি কৃষি উপকরণ ক্রয়ের শুল্ক সুবিধা ও কৃষকদের সহজ শর্তে ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে এবং ভর্তুকির অর্থ বন্টনে কোনো প্রকার দুর্নীতির আশ্রয় না নিয়ে শতভাগ স্বচ্ছতার পরিচয় দিতে হবে। খাতওয়ারি প্রস্তাবনা এবার আমরা স্বাস্থ্য খাত নিয়ে আলোচনা করব। গত ২ বছরের স্বাস্থ্য খাতে সরকারের অবহেলা ও অব্যবস্থাপনা আমাদেরকে আতঙ্কিত ও চরমভাবে আশাহত করেছে। বাংলাদেশ ন্যাশনাল হেলথ অ্যাকাউন্টসের ষষ্ঠ প্রতিবেদনে দেখা গেছে, মোট স্বাস্থ্য ব্যয়ের ৬৮% আসছে নাগরিকদের পকেট থেকে আর সরকারের কাছ থেকে আসছে ২৩%। এরপরেও দেশের সাধারণ জনগণ যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হিসেবে এখনও এখানে বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদি লেগেই থাকে, যার ফলে আমাদের দেশে রোগ বালাই নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাই স্বাস্থ্য খাতে গতানুগতিক বাজেটের ৫% বরাদ্দ না দিয়ে আমরা ১০% বরাদ্দের প্রস্তাব রাখছি। খাতওয়ারি প্রস্তাবনা সামাজিক নিরাপত্তা। বাংলাদেশে বেকারত্ব ও দারিদ্র্যের হার ঊর্ধ্বমুখী। দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৭৭,০০,০০০-এর বেশি। বিআইজিডি ও পিপিআরসি এর সর্বশেষ জরিপ বলছে, দেশে করোনাকালে ৩,২৪,০০,০০০ মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তা খাতের ব্যয় শুধুমাত্র নির্ধারিত কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের চরম দরিদ্র ও নিম্নবিত্ত ও করোনায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দিতে হবে।
উপরোক্ত জনগোষ্ঠীর সবাইকে এই বাজেটের মাধ্যমে একটি সর্বজনীন ও সামগ্রিক সামাজিক সুরক্ষা ব্যবস্থার অধীনে নিয়ে আসতে হবে। বর্তমান পরিস্থিতিতে কম আয়ের পরিবারগুলো বেশি চাপে পড়েছে। এজন্য সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে নতুন কর্মসূচি গ্রহণ করতে হবে। চলতি অর্থ বছর অর্থাৎ 2021-22 অর্থ বছরে এই খাতে বাজেটের 18% বরাদ্দ ছিল, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এই খাতে আগামী 2022-23 অর্থ বছরের বাজেটে 20-22% বরাদ্দের আহ্বান জানাচ্ছি। খাতওয়ারি প্রস্তাবনায় এবারে আমরা আলোচনা করব শ্রমবাজার ও কর্মসংস্থান নিয়ে। দেশে প্রতি বছর 20 লাখেরও বেশি জনশক্তি শ্রমবাজারে প্রবেশ করে, যেখানে কর্মসংস্থানের মাত্র 5% সরকারি খাতে আর 95%ই বেসরকারি উৎসে। আন্তর্জাতিক শ্রম সংস্থা এবছর প্রকাশিত প্রতিবেদনে বলেছে, এশীয় প্রশান্ত অঞ্চলে মহামারীর আগের বছর অর্থাৎ 2019 সালে বেকার জনগোষ্ঠীর যে সংখ্যা তার চেয়ে 2022 সালে এই সংখ্যা প্রায় অর্ধকোটি বেড়েছে। কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে বাজেটে সুনির্দিষ্ট কর্মপন্থা নির্ধারণ করা জরুরি। এজন্য এবারের বাজেটে কাঙ্ক্ষিত পরিমাণে বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতে বরাদ্দ বাড়িয়ে বিনা সুদে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করতে হবে। বেকার, দরিদ্র নারী ও প্রবীণ জনগোষ্ঠীর জীবন জীবিকা উন্নয়নের লক্ষ্যে বাজেটে বিশেষভাবে অগ্রাধিকার দিতে হবে। নারী বান্ধব কর্মসংস্থান তৈরিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারীদের পরিচালিত প্রতিষ্ঠানের জন্য কর হ্রাস করতে হবে। কর্মহীন বেকার নারীর জন্য আলাদা বাজেট বরাদ্দ রাখতে হবে, যাতে করে তারা বিনা সুদে ঋণ নিয়ে ঘরে বসেই কুটির শিল্প সামগ্রী তৈরি করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে। পরিশেষে এবারের বাজেটে মানুষের কর্মসংস্থান, প্রয়োজন, চাহিদা, দেশের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামীর সুখী, সমৃদ্ধশালী ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে সর্বোপরি স্বাধীনতার স্বপ্ন পূরণে এবারের বাজেট মাইল ফলক হোক, এই প্রত্যাশায় শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।